আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে স্থাপিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। 6 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় অংশ হিসেবে আজকের এই আলোচনা। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেশি ভালো করার জন্য এত বেশি সময় যেন না নেওয়া হয়, যার ফলে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষায় স্তীমিত হয়ে যায়। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। আমরা সবাই চাই, ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। এই বিষয়ে আরো জানতে যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায় স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো? আসলে জাতীয় সংসদের এলডি হলে স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনের এই কার্যালয়ে এবং এইখানে বিএনপির সাথে বৈঠক চলছে। মূলত যে বিষয়গুলোতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে যে সংস্কার প্রস্তাব, অর্থাৎ সংস্কার বিষয়ে বিএনপির সাথে ঐকমত্য কমিশনের এই বৈঠক সকালে শুরু হয়েছে, বলা যায় যে 11:15 দিকে এটি শুরু হয়েছে এবং এটি এখনও শুরু হয়ে চলছে। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য দিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এবং তিনি বলেছেন যে এই যে ঐকমত্য কমিশন যে বিষয়টি চায়, এই সরকার চায়, এই সরকারের সদিচ্ছা রয়েছে যে একটি সংস্কার প্রস্তাব এবং সেই প্রস্তাবের মধ্য দিয়ে একটি সনদ তৈরি করা, যে সনদের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র পাকাপোক্ত হবে এবং একটি কাঠামো, সাংবিধানিক একটি কাঠামো হবে, যে কাঠামোর মধ্য দিয়ে বারবার ফ্যাসিবাদ যেভাবে ফিরে এসেছে, বাংলাদেশ বারবার যেভাবে বাধাগ্রস্ত হয়েছে, সেই পথটি যাতে বন্ধ করে দেওয়া যায় এবং একটি সাস্টেইনেবল অর্থাৎ টেকসই গণতন্ত্র যাতে বাংলাদেশে চিরস্থায়ী হয়, সেই বিষয়টির জন্যই তারা সব দল মত নির্বিশেষে সবার সাথে বসছেন। তার অংশ হিসেবে বিএনপির সাথে তারা বসেছেন এবং সেই সনদ তৈরি করায় তাদের লক্ষ্য। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার কমিশনের কে সহযোগিতা করছে বিএনপি এবং বিএনপি সহযোগিতা করছে এই সরকারকেও, কারণ বিএনপি চায় একটি সংস্কার এবং বিএনপি বলেছে নজরুল ইসলাম খান তার বক্তব্যে যে বারবার 1971 সালের পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বারবার আমরা হোঁচট খেয়েছি, এই দেশ বারবার হোঁচট খেয়েছে এবং সবচেয়ে 16 বছরের ফ্যাসিবাদের কারণে বাংলাদেশ যে পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে তারা উদ্ধার হতেছে এবং তিনি বলেছেন যে সংস্কার তারা চায়, তবে এই সংস্কারকে কেন্দ্র করে গড়িমসি বা বেশি সময় নেওয়া যাতে জন আকাঙ্ক্ষা বিঘ্নিত হয় সেই বিষয়টির দিকে খেয়াল রাখার জন্য তিনি বারবার তাগিদ দিয়েছেন। বলেছেন যে সংস্কারের বিষয়ে বিএনপি এর আগেও 31 দফা দিয়েছে, রাষ্ট্র সংস্কার মেরামত দিয়েছে, বিএনপি আন্তরিক রয়েছে, তবে সংস্কারের নামে খুব বেশি সময় ক্ষেপণ করাটা সেটি খুব বেশি যৌক্তিক হবে না এবং তাতে জন আকাঙ্ক্ষাটা বিঘ্নিত হবে, অর্থাৎ জনগণ যে রায়ের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করতে চায় সেই বিষয়টি বিঘ্নিত হবে। তো সংস্কারের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির এই বৈঠক চলছে এবং এই বৈঠক আপনার হয়তোবা
আজকে যদি শেষ নাও হয় পরবর্তীতেও এই বৈঠক হওয়ার সুযোগ রয়েছে, কারণ দীর্ঘ বৈঠক হবে এবং পরবর্তীতে আজকে যদি এই বৈঠকটিতে শেষ নাও হয় সেটি হয়তো আগামী আরো একটি সময় দেওয়া হতে পারে, যেদিন এই বৈঠকটি আবারও অনুষ্ঠিত হবে। গতকালকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠক করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে। প্রায় 15 বছর পর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের মধ্যে এই বৈঠক চলছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুপুরের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। এর আগে গতকাল দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় আসেন। এই বিষয়ে আরো জানতে চাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, বৈঠক কোন পর্যায়ে? মিলি, বৈঠকটি শুরু হয়েছে সকাল 10:30টায়, এখন বেলা 12টা বাজে। প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ লম্বা একটি মিটিং হচ্ছে। আর যেহেতু প্রায় এক যুগের বেশি সময়ের পর পররাষ্ট্র সচিব পর্যায়ের দুই দেশের মধ্যকার বৈঠক চলছে, তো আসলে এই বৈঠকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে মোটামুটি দুই দেশের মাঝে যে সকল সম্পর্ক রয়েছে সে সকল সম্পর্কে আরেকটু ঝালাই করা এবং সম্পর্ককে স্বাভাবিক করার একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে পাওনা প্রায় $4.5 বিলিয়ন, সেই পাওনার অর্থের ব্যাপারে এবারও দাবি উত্থাপন করতে যাচ্ছে বলে আমরা শুনতে পেরেছি। যদিও এর আগেও বেশ কয়েকবার এই অর্থ পাওয়ার জন্য বাংলাদেশ থেকে জানানো হয়েছিল। এবং এর সাথে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সকল বাণিজ্যিক, আর্থিক কিংবা কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে দুই দেশের মধ্যে আরেকটু বোঝাপড়া ভালো করার জন্য মূলত সেই উদ্দেশ্যে আজকে এই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এরপর আজকে আমনা বালুচ এবং তার প্রতিনিধি দল যেটি রয়েছে তারা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং সফরের আগামীকাল সম্ভবত তারা চলে যাওয়ার কথা রয়েছে। এর বাইরেও আজকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে আমেরিকার উপমার্কিন উপপররাষ্ট্র সচিবদেরও বৈঠক হবে। তো এই ছিল পদ্মা থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সর্বশেষ। জানছিলাম পাকিস্তান ও বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের খবর। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবির বিষয়ে সচিবালয়ে গেছেন ছাত্র প্রতিনিধিরা। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তাদের বৈঠক হওয়ার কথা। এ কারণে পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে নতুন কর্মসূচি দেবেন তারা। সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশগ্রহণ করবে কারিগরি ছাত্র আন্দোলন। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সিদ্ধান্তক্রমে বৈঠক চলাকালীন রেলপথ ব্লক কর্মসূচি শিথিল থাকবে। এদিকে শিক্ষার্থীদের 6 দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে কারিগরি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য মতে আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, এ নিয়ে কৃষকেরা কতটা আতঙ্কিত? যেমনটি বলছিলেন যে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই জন্য, কারণ বৃষ্টিপাত শুরু হওয়ার পরে এখানে হাওরে এবং এই বজ্রপাতের কারণে মানুষ এখন আতঙ্কগ্রস্ত থাকেন, যার কারণে খুব একটা হাওরে আসতে চান না। মিলি গত
15 তারিখ থেকে আবহাওয়া সতর্ককরণ কেন্দ্র যে তারা তথ্য দিয়েছিল যে সুনামগঞ্জে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে যে আগাম একটি বন্যার আশঙ্কা তারা করেছিলেন। তো প্রভাবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টিপাত হয়েছে, এখন বৃষ্টিপাত কিছুটা কম, কিন্তু তারপরেও আকাশ মেঘাচ্ছন্ন আছে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সুনামগঞ্জের যে পাশের যে ভারতের মেঘালয় আছে সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং মূলত এই বৃষ্টিপাতের ঢল হয়ে এসে সুনামগঞ্জে পানি নদ-নদী এবং হাওরের পানি বেড়ে যায়। তবে যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা বলছে যে এবার পানি হলেও বন্যার খুব একটা আশঙ্কা নেই। আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত বৈশাখের এই সময়টা এসে 15% ধান কর্তন হয়েছে। তারা বলছেন আগামী 20 তারিখের মধ্যে প্রায় সব হাওরের ধান কেটে তোলা সম্ভব হবে। মিলি, আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত এক সপ্তাহে সুনামগঞ্জে বজ্রপাতে এরই মধ্যে 3 জন মারা গেছেন, যার কারণে হাওরের আতঙ্ক বিরাজ করে। কারণে আজকে এই বৃষ্টির সাথে সাথে মানুষ কিছুটা কমে গেছে। তো এই ছিল মিলি আমার কাছে। জানছিলাম বন্যার আশঙ্কার খবর। এক পিকআপ চালককে মারধরের অভিযোগে রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে মিরপুর সড়কে যান চলাচল। এতে গাবতলীর উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের, যা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে সাভারের আমিনবাজার থেকে বালিয়ারপুর পর্যন্ত। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন অফিসগামী মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গাবতলী শ্রমিকরা জানান, সকাল 10টার দিকে এক পিকআপ চালকের গাড়ির কাগজপত্র চেক করছিলেন কর্তব্যরত এক সার্জেন্ট। ফিটনেস, রুট পারমিট সহ সকল কাগজপত্র ঠিক থাকলেও পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভাঙা থাকায় 200 টাকা ঘুষ দাবি করেন ওই সার্জেন্ট। এ সময় চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে ট্রাফিক সার্জেন্ট সহ 2 পুলিশ সদস্য তাকে মারধর করে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সমর্থনকারী কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:15টায় ক্যাম্পাস দরবার বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। গত 18 ও 19 ফেব্রুয়ারিতে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তকারীরাই 13 এপ্রিলে আবারও ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে। তাদের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে কর্মচারী সমিতি। তারা শিক্ষার্থীদের এক দফা দাবির তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুপুর 2টায় খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।